তোমাদের অনেক কমেন্টস আমি দেখলাম। নিউ কামার স্টুডেন্টরা অনেকে যে বিষয়ে অনেকে যারা গ্র্যাজুয়েশন করছো তারা হয়তো জানো না যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে ঠিক কী ধরনের যোগ্যতার প্রয়োজন হয় বা কি কি ধরনের যোগ্যতা থাকলে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবা। দেখো, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বেসিক্যালি একই টাইপের, তবু আমি একটু ইন ডিটেলসে ক্ল্যারিফাই করার চেষ্টা করছি যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কিভাবে তুমি হতে পারবা এবং কি কি ধরনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়। মূলত আমাদের যে সিস্টেম, সেখানে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করে, সেটা হচ্ছে গভর্নমেন্ট এইডেড কলেজের জন্য। অর্থাৎ গভর্নমেন্ট এইডেড কলেজে তুমি যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ করতে চাও তাহলে তোমাকে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস থ্রু আসতে হবে। এবং তুমি যদি মনে করো না আমি গভর্নমেন্ট কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাই, তাহলে তোমাকে WBPSC অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে এক্সামিনেশান নেয় সেই এক্সামিনেশান থ্রু তোমাকে কিন্তু আসতে হবে। এবার যারা গ্র্যাজুয়েশন করছো তোমাদেরকে মাস্টার ডিগ্রি করতে হবে এবং মাস্টার ডিগ্রিতে 55% পাওয়ার পর তোমাকে কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য কিন্তু আবেদন করতে হবে। এটা হচ্ছে মূল বিষয়। তাহলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য তোমায় কি আবেদন করতে হবে? গভর্নমেন্ট কলেজে বা যে কোনো ডিগ্রি, অর্থাৎ তুমি মাস্টার ডিগ্রি তোমায় 55% পেতে হবে এবং যে এজ রিল্যাক্সেশন বার থাকে সেই এজ রিল্যাক্সেশন বার অনুযায়ী ক্যান্ডিডেটরা সেই নির্দিষ্ট পরিমাণ যে কোয়ালিফিকেশান সেটি ছাড় পায়। এটা হচ্ছে মূল বিষয়। এবার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তুমি যখনই 55% পেলে, এবার তোমাকে নেট বা সেট ক্লিয়ার করতে হবে। নেট মানে হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা মনে করে সর্বভারতীয় লেভেলে তারা পরীক্ষা দেবে বা এক্সাম দেবে, তারা কিন্তু নেট পরীক্ষার মাধ্যমে সেখানে সিলেকশন পায়। এবং নেট পরীক্ষায় পাশ করলে তুমি যদি একদম টপ মোস্ট র্যাঙ্ক করতে পারো তাহলে তুমি পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং সের জন্য নির্দিষ্ট পরিমাণ প্রত্যেক মাসে একটা করে স্কলারশিপ পাবো, JRF, যাকে আমরা জুনিয়র রিসার্চ ফেলো বলি, সেই রকম কিন্তু একটা প্রতি মাসে একটা টাকা তুমি পাবে ফর ইয়োর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর রিসার্চ। তো এই হচ্ছে মূল বিষয় বা মূল বিষয় এবং পরবর্তীকালে JRFটা SRF-এ কনভার্ট হয়, অর্থাৎ জুনিয়র রিসার্চ ফেলোশিপ থেকে সেটা সিনিয়র রিসার্চ ফেলোশিপে কিন্তু পরিণত হয়। এবার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে কী ধরনের ক্রাইটেরিয়া বা কী ধরনের তাৎক্ষণিক যে যোগ্যতা, মূলত মাস্টার ডিগ্রি উইথ নেট অর সেট তুমি যদি পাশ করে থাকো তাহলে কিন্তু মাস্টার ডিগ্রিতে অবভিয়াসলি 55% এবং যার যেরকম কোঠা আছে 50% SC-দের জন্য, তো এরকম সেই ছাড়টা সে পাওয়া যায়। তো এরপর যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে তোমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ হওয়ার জন্য যখন যদি কোনো সময় কলেজ সার্ভিস কমিশন ইন্টারভিউর জন্য ডাকে, তাহলে তুমি সেখানে অ্যাপ্লাই করে ইন্টারভিউ দিতে পারবে এবং WBPSC অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পরীক্ষা নিলে তুমি সেখানে বসে পরীক্ষা দিতে তুমি পারবে। এটা হচ্ছে দ্বিতীয় বিষয়। তাহলে এই হচ্ছে মূলত প্রথম এবং দ্বিতীয় বিষয় ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ গভর্নমেন্ট এইডেড কলেজ অ্যান্ড গভর্নমেন্ট কলেজেস। তো এইবার তুমি যেখানে যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য তুমি যদি গভর্নমেন্ট, আচ্ছা আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে তুমি যদি একবার নেট বা সেট কোয়ালিফাই করো তাহলে যবে তুমি ইন্টারভিউ বেরোবে তবে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অনেকের একটা কনফিউশন থাকে যে স্যার সেই বছরের মধ্যে যদি রিক্রুটমেন্ট না বেরোয় তাহলে কি আমি পরে আবার কি পরীক্ষা দিতে হবে? একদমই না। নেট পরীক্ষা বা সেট পরীক্ষা সার্টিফিকেটের ভ্যালিডিটি কিন্তু লাইফ টাইম। তো সেই অনুযায়ী তুমি কিন্তু পরে যতবারই পরীক্ষা হোক সেই পরীক্ষায় কিন্তু তুমি বসতে পারবে। এটা হচ্ছে মূল বিষয় ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ গভর্নমেন্ট অ্যান্ড সেমি এইডেড যে গভর্নমেন্ট কলেজগুলো আছে তার রেসপেক্টে আমি বললাম। এবার যখন তোমার কলেজ সার্ভিস কমিশন এইটা তোমাকে মিনিমাম ডিগ্রি, বোঝাতে পারলাম, মিনিমাম তোমাকে এই ডিগ্রিটা কিন্তু কমপ্লিট করতে হবে। এরপরে আছে ম্যাক্সিমাম ডিগ্রি, অর্থাৎ মিনিমাম ডিগ্রির পর যেটা হয়ে থাকে ম্যাক্সিমাম ডিগ্রি, অর্থাৎ যে সিস্টেম বা যে ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে যায়
তার উপর দিয়ে তুমি এর পরবর্তীকালে এমফিল বা পিএইচডি যা বলো কেন হায়ার স্টাডিজ করতেই পারো, সেই বিষয়টা নয়, কিন্তু মিনিমাম তোমার এডুকেশান কোয়ালিফিকেশান যেটা দরকার সেটাই কিন্তু তোমায় কিন্তু করতেই হবে, আদারওয়াইজ ইউ উইল নট গেট সিলেক্টেড। ক্লিয়ার? তো এই রকম করার পর তুমি ধীরে 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 কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপের পরীক্ষার জন্য কিন্তু তুমি নিজে থেকেই বুঝতে পারবে যে তোমার মধ্যে আপকামিং যে সিচুয়েশান বা সেই রেসপেক্টে তুমি কী রকম লেভেলের এক্সামিনেশান দিতে চাইছো বা কী রকম ধরনের এক্সামিনেশান তুমি অ্যাপিয়ার করবে ফর রিগার্ডিং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সেই বিষয়টি আসছে। তো মিনিমাম তোমার এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাকে পূরণ করতে হবে। এবার ধীরে ধীরে তোমরা নিজে পড়াশোনা যখন করছো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপর গ্র্যাজুয়েশান লেভেল, তারপর মাস্টার্স লেভেল, তারপর নেট অর সেট, এইটা করে তুমি কিন্তু পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছ। এবং এইখানে তুমি যদি কোনো একটা জায়গায় কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ তুমি যদি ক্র্যাক করতে পারো, তাহলে তুমি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবে। যদি ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন যে ইন্টারভিউগুলো প্রতি সেশানে নিয়ে থাকে, সেইখানে যদি তুমি ক্র্যাক করতে পারো, তাহলে তুমি গভর্নমেন্ট এইডেড কলেজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে যাবে। এবং গভর্নমেন্ট আর তুমি যদি WBPSCর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ক্র্যাক করো, তাহলে গভর্নমেন্ট কলেজের কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবে। এবার আরেকটা বিষয় আসি, যে বিষয়টি ভীষণভাবে উল্লেখযোগ্য, সেটা হচ্ছে নেট এবং সেটের মধ্যে পার্থক্য। দেখো, নেট পরীক্ষা পাশ করলে তুমি সর্বভারতীয় যে কোনো জায়গার ইউনিভার্সিটিতে গিয়ে কিন্তু পরীক্ষা দিয়ে সেখানে কিন্তু সিলেকশান পেতে পারো। এবং সেট পরীক্ষার যে মূল বিষয়টি হচ্ছে, তুমি সেই উইদিন যে তোমার যে স্টেট রয়েছে সেখানে যখন কোনো এক্সামিনেশান কন্ডাক্ট করা হবে, সেইখানে গিয়ে তুমি কিন্তু পরীক্ষায় যদি বসো তাহলে অ্যাপিয়ার করতে পারো। এই হচ্ছে ডিফারেন্স, আর তেমন কোনো ডিফারেন্স নেই। নেট মানে হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ সর্বভারতীয় লেভেলে যে পরীক্ষাটি হয়ে থাকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য। এটা বছরে 2 বার করে হয়, একটা জুন আর একটা ডিসেম্বরের দিকে। তো এই পরীক্ষায় ক্র্যাক করলে, এখন যেটা NTA কন্ডাক্ট করে থাকে, অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এরা কন্ডাক্ট করে এই পরীক্ষাটি কিন্তু রিক্রুটমেন্টের জন্য করে। আর সেট পরীক্ষা হচ্ছে সেটা তার যে কলেজ সার্ভিস কমিশনের দপ্তর আছে, সেই দপ্তর থেকেই কিন্তু এই পরীক্ষাটি কিন্তু কন্ডাক্ট করা হয়ে থাকে। এবং অন্যান্য জায়গায় বিভিন্নের জন্য আলাদা বোর্ড খুলে দিয়েছে, সেই বোর্ডের এগেনস্টে কিন্তু হয়ে থাকে। তো ওভারঅল তুমি যাই করে থাকো না কেন, আমার মনে হয় তুমি যদি নেট ক্লিয়ার করো, তাহলে তুমি শুধুমাত্র রাজ্য নয়, অন্যান্য যে রাজ্যের বাইরেও সেখানে যদি পরীক্ষা ভ্যাকেন্সি বেরোয়, সেইখানেও কিন্তু তুমি কিন্তু পরীক্ষার জন্য বসতে পারো। আর সেট ক্লিয়ার করলে তুমি রাজ্যের মধ্যে যেখানে কোনো জায়গায় যদি ভ্যাকেন্সি ক্রিয়েট হয়, তুমি সেই ভ্যাকেন্সিতে কিন্তু বসতে পারো। তো আশা করি তোমাদের নেট এবং সেট পরীক্ষার যে গতানুগতিক যে সিচুয়েশান আপকামিং, সেই সিচুয়েশানের রেসপেক্টে তোমাদের একটা পুরোপুরি ধারণা আমি দিয়ে দিলাম, যে নেট পরীক্ষায় পাশ করলে কি হয়, সেট পরীক্ষায় পাশ করলে কি হয়, এর সম্পর্কে ইন ডিটেলস আমি তোমাদের আশা করি এই ভিডিওটি ভীষণভাবে তোমাদের এই কথোপকথনগুলো কাজে দেবে, এবং এই কথোপকথনগুলো তোমরা একটা সমৃদ্ধ হবে। এবং আমি আমার গাইডেন্স কাউন্সেলিং সেশানে প্রচুর সেশন করেছি, এবং এবং সেইখানে আমি ইন ডিটেলসে কিন্তু কীভাবে কলেজ সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের রিক্রুটমেন্টগুলো পেতে হয়, কীভাবে নিজের ব্যারিকেড তৈরি করবে, একটা ওয়ে আউট বার করবে, বুদ্ধি রিক্রুটমেন্টের, এই সমস্ত কিছু কিন্তু আমি আলোচনা করেছি। তো গাইডেন্স কাউন্সেলিংয়ের সেশনগুলো তুমি যদি দেখো বা তুমি যদি সেইগুলো ফলো আপ করো, তোমার কিন্তু ভীষণভাবে হেল্পফুল হবে। প্লে লিস্টে গেলেই দেখতে পাবে। এবং এর পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিলেটেড যাবতীয় আমি কিন্তু তথ্য দিচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, সোমনাথ পাল ক্লাসেস, যেটা আমার ইউটিউব চ্যানেল দেখবে ক্যাপিটাল ফর্মসে লেখা, সেখানে তোমরা অ্যাকাডেমিক রিলেটেড সমস্ত কিছু তথ্য পাবে। আর যেটা আরেকটু জাস্ট সোমনাথ পাল ক্লাসেস সার্চ করলে, তুমি যদি মোবাইলটা স্ক্রল করো, তাহলে একটা স্মলে আসে, সেখানে তুমি এক্সামিনেশান, বিভিন্ন ধরনের যে চাকরির পরীক্ষা, সেখানে কিন্তু সমস্ত কিছু নোটিফিকেশানগুলো পাবে। তো যদি মনে হয় ওইখানেও তোমরা ফলো আপ করতে পারো, কোনো ওদেরকে অন্যান্য যে সমস্ত পরীক্ষার প্রিপারেশান নিয়ে থাকে, তার জন্য প্রিপেয়ার হওয়ার জন্য কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি ওভারঅল বিষয়। এই বিষয়গুলোকে ফলো আপ করলেই তুমি কিন্তু
এলিজিবল হবে।